মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অঙ্কনা স্কুল অফ আর্ট। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ছবি আঁকতে গেলে এবং ছবি আঁকাকে নিয়ে যদি আমরা অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের কোন বিষয়গুলোকে নিয়ে মাথায় রাখতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো তার মধ্যে বিশেষ করে আমরা যখন ছবি আঁকি তো আমি সবসময় প্রেফার করি যে ছবি আঁকতে গেলে আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যে বাইরে গিয়ে প্র্যাকটিস করা, মানে আউটডোর স্টাডি। ধরো জঙ্গল, পাহাড়, বা মাঠে, বাজারে, মার্কেটে, জুতে, যেখানে আমরা ডিরেক্টলি অ্যানিমালস স্টাডি করতে পারবো। আমি আজকে যেহেতু ক্লাসিক্যাল অ্যানিমেশনের কথা বলছি, যেহেতু অ্যানিমেশন বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে ক্লাসিক্যাল অ্যানিমেশনটা সব থেকে রিচ বলতে পারো। সব থেকে ওটা করার জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, অনেক বেশি স্কেচিং স্কিল, অ্যানাটমি, প্রপোর্শন, এগুলোকে ভীষণভাবে নজর দিতে হয়, ভীষণভাবে প্র্যাকটিস করতে হয়। সো যখন আমরা ড্রয়িং করব ডিরেক্টলি দেখে, আমরা আউটডোর স্টাডি দেখিয়ে, তো তখন যে প্র্যাকটিসটা হবে, তখন যে অভ্যাসটা আমাদের মধ্যে আসবে, সেটা কিন্তু আমাদের ডিরেক্টলি বই দেখে বা টিভি দেখে সেটা সম্ভব হবে না, রাইট? সো আমার সবসময় রেকমেন্ড থাকে যে তোমরা যখন ছবি আঁকো, সো বাইরে গিয়ে ছবি আঁকো, ওখানে নেচারকে দেখো। নেচারকে দেখলে যে তোমাদের এক্সপ্রেশন, যে ইমোশন তৈরি হবে, যে ভিজুয়াল লাইব্রেরি তৈরি হবে, সেটা তোমাকে অনেক হেল্প করবে স্কেচিংয়ের ক্ষেত্রে। প্রপোর্শন, পার্সপেক্টিভ, মানে ডিরেক্টলি সাবজেক্টকে দেখে আঁকলে। তো ফর এক্সাম্পল আমি যদি একটা ল্যান্ডস্কেপ ধরি, ওকে, সো ফর এক্সাম্পল আমি ধর একটা ল্যান্ডস্কেপ করছি, তো প্র্যাকটিক্যালি আমি কালকে আমরা গেছিলাম এখানে একটা পার্কে, তো যেটা অনেক বড়, লালবাগ বলে, যেখানে ল্যান্ডস্কেপের একটা কনসেপ্ট আমরা পেয়েছি আর কি। তো সাপোজ এক্সাম্পল আমি যখন আঁকছিলাম, তো বা স্টুডেন্টদের যখন দেখাচ্ছিলাম, তো যেটা আমার বারবার মনে হয়েছে, তো সেটা আমি আমাদের সামনে শেয়ার করছি। সো সাপোজ টু ধরো তুমি যদি যখন কোনো ড্রয়িং আঁকছো, রাইট, ফর এক্সাম্পল আমি নতুন একটা লেয়ার নিচ্ছি। সো ধরো আমি ডাব্লিউ এ ওয়াকম, জাস্ট নেভিগেশনটা একটু ঠিক করে নিই। ডাব্লিউ এ, so just I collaborate this week, this and this, okay. সো সাপোজ ধরো আমরা যখন ছবি আঁকতে যাচ্ছি, আমরা আইদার কী করতে পারি, আমরা এটাকে ড্রয়িং করে করতে পারি আইদার, ওকে। ধরো আমি কোনো একটা ল্যান্ডস্কেপ আঁকছি, ঠিক আছে। তো ল্যান্ডস্কেপ আঁকতে গেলে আমি ফর এক্সাম্পল আমি একটা স্ট্রেট লাইন, ফার্স্ট আমি একটা হরাইজেন্টাল লাইন এঁকে নেব, রাইট। হরাইজেন্টাল লাইন আঁকার সুবিধাটা হচ্ছে যে আমি বুঝতে পারবো যে আমার কতখানি আকাশ কতখানি আছে এবং ল্যান্ড কতখানি আছে, ওকে। সো এবং তারপরে আমি একটা পার্সপেক্টিভ লাইন করে নেব, ওকে, ফর রাইট। সো ল্যান্ডস্কেপ করতে গেলে আমাদের এই জিনিসটা ভীষণ দরকার, যে পার্সপেক্টিভ, আমি সেটা 2 পয়েন্ট পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি না 1 পয়েন্ট পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি, সেটা আমাদের ডিপেন্ডস করছে আমাদের চিন্তাভাবনার ওপরে। ইভেন আমরা যখন ওপরে আঁকবো, আমি নিচের পার্টটা এঁকে নিচ্ছি, আমরা ওপরের পার্টটা একই রকমভাবে আমি পার্সপেক্টিভ একটা আইডিয়া করে নিতে পারি, ওকে, লাইক দিস। আমি একটা পার্সপেক্টিভ আইডিয়া করে নিলাম এবং সেখানেও ওপরের দিকটাও কিন্তু আমি একই রকমভাবে
প্রথম থেকে পাতলা, তারপর আস্তে আস্তে ডিস্টেন্সটাকে বাড়িয়ে আমি রাইট। সো ধরো এবার আমি কম্পোজিশন আঁকছি, ঠিক আছে। সো আমি আবার কম্পোজিশন আঁকতে গেলে আমাদের যেটা ভীষণভাবে দরকার হয় সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি বলে রাখি যে আমরা যখন কোনো কম্পোজিশন ছবি আঁকবো, তো সেই সময় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তিনটে জিনিস মাথায় রাখা দরকার। একটা হচ্ছে কম্পোজিশন, কীভাবে একটা বেটার কম্পোজিশন করা যায়। দ্যাটস মিনস তুমি তোমার কম্পোজিশনের মধ্যে কোথায় সাবজেক্টটা রাখবে, কোথায় অবজেক্ট রাখবে, কীভাবে তুমি কম্পোজিশনটাকে ব্রেক করবে। ওকে, একটা জায়গাতে মানে একটা স্কেচের একটা জায়গাতে তুমি বড় জিনিস রাখলে, তারপরে আরেকটা সাইডে মাঝারি জিনিস রাখলে, তারপরে একটু দূরে ছোটো জিনিস রাখলে, তো কীভাবে টোটাল পেজটাকে যাতে কোথাও এমটি না লাগে, আবার কম্প্যাক্ট লাগে, আবার ভিউয়ার্সও যখন দেখবে তখন যাতে ছবিটার মধ্যে ঢুকতে পারে, স্পেস পায়। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ইউ শুড নো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ফোরগ্রাউন্ড। মানে ফোরগ্রাউন্ডে সামনে সামনে থাকবে, তারপরে মিড গ্রাউন্ড, তারপরে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড সবসময় ডার্ক কালারের হয়, অনেক বেশি, যেহেতু একদম চোখের সামনে থাকে সেটাকে অনেক বেশি আমরা প্রমিনেন্ট দেখতে পারি তার লাইট অ্যান্ড শ্যাডোকে। তারপরে মিড গ্রাউন্ড একটু দূরে থাকে, সেখানে একটু অল্প দেখতে পারি, এবং তারপরে ব্যাকগ্রাউন্ড। তো মিড গ্রাউন্ডে সাধারণত আমাদের মেন সাবজেক্টটা থাকে, রাইট, যে সাবজেক্টের উপরে আমরা অ্যানিমেশন করছি বা গেম করছি, রাইট। তো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড হেল্প করে মিড গ্রাউন্ডটাকে এস্টাবলিশ করার জন্য। ওকে, অ্যান্ড দ্য থার্ড ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য পার্সপেক্টিভ। তুমি প্রথমে যদি পার্সপেক্টিভটা এঁকে নাও, তাদের বুঝতে হবে যে তোমার কোন পার্সপেক্টিভতে আছে। বা আউটডোর স্টাডির ক্ষেত্রে তোমাকে যেমন দূর থেকে একটা কম্পোজিশনকে দেখে নিতে, যে আমি কতখানি কম্পোজিশন করছি, কতখানি কম্পোজিশন ধরছি আমি আঁকার জন্য, ঠিক আছে। আমি এটার বাইরে যাব না, এটা মানে আমি এটাকে একটা পেজ ধরে নিতে পারি। পেজ ধরে নিতে আঁকি তাহলে আমাদের সুবিধা হবে। তো ফর এক্সাম্পল আমি যদি চলে যাই আমার স্ক্রিনে, সো ধরো আমি এইটা একটা বেসিক ধারণা আমি করে নিলাম। ওকে, তারপরে চলে গেলাম আর একটা ফিল্ম, ফার্স্ট পার্সপেক্টিভ। সেকেন্ডে আমি যখন কম্পোজিশন করছি তখন আমি এটাকে আইদার আমি এদিক থেকে এদিকে যাব। ওকে, মানে আমি এখানে একটা বড় জিনিস রাখবো, তারপর এখানে মাঝারি জিনিস রাখবো। ওকে, তো এখানে ছোটো জিনিস রাখবো, মানে কম্পোজিশনটার ফোকাসটা এদিকে যাবে। ওকে, বা দূরে মিড গ্রাউন্ডে আমি এরকম কোনো জিনিস রাখলাম মিড গ্রাউন্ডে দূরে। ওকে, অথবা আমি এদিক থেকে দিয়ে গেলাম, এখানে বড় জিনিস রাখলাম, আমার বড় সাবজেক্ট রাখলাম, একটা কম্পোজিশন রাখলাম, তারপরে মিডিয়াম রাখলাম, এখানে একটা হালকা করে দূরে মিড গ্রাউন্ডে কিছু রাখলাম। সো আমরা এরকমভাবে কম্পোজিশন রাখতে পারি। অথবা আমরা থার্ড রুলস অনুযায়ী আমরা করতে পারি। আমি এখান থেকে চোখটাকে মুভ করছি, এখান থেকে নিয়ে গিয়ে, সো আমাদের যাতে চোখটা ছবিটার মধ্যে ঢোকে। ওকে, তো দিস ইজ দ্য কম্পোজিশন সেন্স, আমি যে কোনো একটা দিক থেকে করবো। অ্যান্ড থার্ড, পেজ ডিভিশন। ওকে, তো ফ্রন্টের জিনিসটা অনেক বেশি ডার্ক হবে, লাইট দূরের জিনিসটা হালকা হবে, একটু হালকা হবে, এবং আরও দূরের জিনিসটা আরও হালকা হবে, রাইট। সো তিনটি গ্রাউন্ডে যখন আমরা ডিভাইড করবো তখন সেটাকে বুঝতে সুবিধা হবে। তো চলো আমি এটাকে অফ করে দিলাম কম্পোজিশন কনসেপ্টটাকে। এবার আমি এটা ধরো আমি একটা কম্পোজিশন আঁকছি, ঠিক আছে। এখানটায় ফর এক্সাম্পল এই জায়গাটায় আমি একটা গাছ আঁকছি। ওকে, ফোরগ্রাউন্ডে আমি একটা এখানটায় ওকে, তো আমরা যখন ফোরগ্রাউন্ডে কিছু রাখছি সেটাকে আমি সবসময় ডার্ক করবো। আই ওয়ান্ট টু ডেফিনেটলি ডার্ক। ওকে, লাইক দিস। ওকে, আমার এখানে যদি ট্রি থাকে আমি এটাকে ডার্ক করলাম। ওকে,
লাইক দিস, আমি এখানটায় হতে পারে যে আরেকটা ডাল ফোরগ্রাউন্ডে আছে এরকম, যেখানটায় ডালটা হয়তো ওই ডিরেকশনে গেছে। ওকে, যেটা ফোরগ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছি বেশি বেশি একদম ফ্রন্টের দিকে আছে, রাইট, লাইক দিস। ওকে, এবার চলে আসে ব্যাকগ্রাউন্ড। যখন আমি ব্যাকগ্রাউন্ডে যাব তখন আমি কী করব, দেন আমি কালারটাকে আর একটু লাইট করে নেব। ওকে, এখানে আমি কিন্তু কালারটাকে একটু লাইট করে নিচ্ছি যাতে আমার মিড গ্রাউন্ড বোঝাতে সুবিধা হয়। তাহলে মিড গ্রাউন্ডে আমি একটা স্ট্যাচু রাখছি এখানটা, ঠিক আছে। এখানে কোনো একটা স্ট্যাচু, ওকে, স্কাল্পচার্স। তো আমার মেন সাবজেক্ট হচ্ছে স্ট্যাচুটাকে। আমি যদি মানুষের কাছে এই স্ট্যাচুটাকে ফোকাস করাতে চাই, ওকে, যে এইটার মধ্যে কোনো একটা রহস্য আছে বা আমার সাবজেক্ট হচ্ছে এইটা, যেহেতু পার্সপেক্টিভ এদিক থেকে আসে, যেহেতু আমি এটাকে এই দিকটা দেখতে পারবো। ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ এই সুবিধা হচ্ছে এটাই যে আমি কোন দিকে দেখতে পাচ্ছি সেটা আমি এখানে বুঝে যাব। হয়তো এটার নিচে একটা সার্কেল করে ধরো একটা স্ট্যাচু করা আছে একটা, লাইক দিস। তো আমাদের চোখটাকে এই দিকে যাওয়ার জন্য আমি এটা করতে পারি যে এই অ্যাঙ্গেলে আমি একটা গাছের ডাল বা পাতা দিতে পারি, যাতে আমাদের চোখটা এইখানটা যায়, রাইট। এখান থেকেও আমি একটা গাছের ডাল বা পাতাকে আমরা দিতে পারি। তো যাতে চোখের ফোকাসটা আমাদের এই মিড গ্রাউন্ডের সাবজেক্টের মধ্যে আসে, ঠিক আছে। এবার এই জায়গাটা তাকে অনেকটা ফাঁকা লাগছে, রাইট। তো এই জায়গাটাকে আমরা কী করতে পারি, মিড গ্রাউন্ডে আমরা এখানে একটা আমি কিন্তু মাঝে কিছু দেবো না। ওকে, দ্য টপ রুলস হচ্ছে আমরা মাঝে কিন্তু কিছু রাখছি না। ওকে, ধরো আমি এখানে একটা আরেকটা কম্পোজিশন এখানটা গাছ আঁকছি। ওকে, কীভাবে আমরা কম্পোজিশন তৈরি করি যখনই আমরা কোনো এখন একটা সিনারি ল্যান্ডস্কেপ করছি বা ড্রয়িং করছি। ওকে, তো আমরা কম্পোজিশন ব্রেকআপ করাটা ভীষণ দরকার, যাতে তোমাদের, এবং এখানে বুঝতে পারছো যে এখানে এই যে স্পেসটা আমি পাচ্ছি, এবং এখানে ক্রমাগত ছবি এটা আরও পাতলা হয়ে গেছে, রাইট। এখানটা একদম কি দূরে কি পাতলা হয়ে গেছে। ওকে, সো ধরো এখানটায় একদম, আমি যদি এইখানটায় ছবি আঁকি মিড গ্রাউন্ডের থেকে বেরিয়ে, মিড গ্রাউন্ডে আমি একটু ডিটেলস দিতে পারি সামান্য, নট দ্যাট মাচ। দূরে গাছ দিলাম, এখানে একটা রাস্তা গেছে ধরো দূরে, এখানে একটা বসার জায়গা আছে। ওকে, বসার জায়গা আছে। দেখো আমার চোখটা কিন্তু ক্রমাগত এই ছবিটা যদি ফলো করো তাহলে দেখতে পারবে যে আমাদের চোখটা কিন্তু ক্রমাগত ছবির মধ্যে ঢুকছে। মানে যেহেতু আমি এটাকে ডিভাইডেড করেছি, একটার পরে একটা ডিভাইডেড করেছি, তো প্রথমে চোখটা ফোরগ্রাউন্ডে যাচ্ছে, ফোরগ্রাউন্ড থেকে মিড গ্রাউন্ড, মিড গ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড, মানে আমার যাতে ছবির মধ্যে একটা ডেপথ থাকে, যে ডেপথে আমরা সাবজেক্টটাকে ধরতে পারি এবং এই যে একটা দূরত্ব তৈরি করতে পারি, সেইটার জন্য আমাদের পার্সপেক্টিভ লাইনটা কিছু দরকার, ঠিক আছে। লেটস নেক্সট। ওকে, সবাই চলে আসি সাবজেক্টের মধ্যে। আমি একটা রাফ স্কেচ করেই দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি একদম অ্যাজ মাচ অ্যাজ পসিবল রাফ স্কেচ করে দেখাচ্ছি। ওকে, এখানটা ধরো মিড গ্রাউন্ডে এখানে একটা টব আছে
বা এখানে ধরো একটা লোক হেঁটে যাচ্ছে, মিড গ্রাউন্ডের সাবজেক্টটা এটা। ওকে, এখানটা একটা সাবজেক্ট আমি ক্যারেক্টার দিলাম, যেটা হয়তো একটা লোক বা দুটো লোক দাঁড়িয়ে আছে এখানটা। তাদের হাইটটা কেমন হবে, মানে প্রপোর্শন অনুযায়ী, কম্পোজিশন অনুযায়ী হাইটটা কেমন হবে। ওকে, একজন হয়তো এখানটা বসে আছে দূরে। ওকে, তো আমরা যদি কম্পোজিশনটা ব্রেকআপ করতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং আমরা যখন ফোরগ্রাউন্ড একদম ব্যাকগ্রাউন্ডে যাব তখন আমরা এটাকে কালারটাকে আরও লাইট করে নেব। ওকে, আর লাইক দিস। তাহলে আমি এখানটায় একদম দূরে যেটা করছি এটাকে আরও হালকা করছি। তাহলে আমাদের একটা তো কালারের মাধ্যমে আমি ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডকে বোঝাচ্ছি, আর একটা পার্সপেক্টিভ মাধ্যমে বোঝাচ্ছি। ওকে, আর একটা কম্পোজিশন পার্সপেক্টিভ মাধ্যমে তো ডেপথ চলেই আসি। আর একটা যখন আমরা কম্পোজিশন আঁকছি তখনও আমরা আহ, সামনের জিনিসটাকে বড় রাখছি, তারপর একটা ছোট রাখছি। ওকে, আমি যদি একটা জঙ্গল, কমপ্লিটলি জঙ্গল, আমরা গেছিলাম লালবাগে, তো সেখানটায় প্রচুর জঙ্গল ছিল। তো আমি আমাদের স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম যে কীভাবে তুমি এটা করবে। ওকে, আমরা মিড গ্রাউন্ডটাকে আরেক, দেখো আমি একটা এই ব্রাশটা নিচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস, ব্রাশটা বেশি ইম্পর্টেন্স। ওকে, তোমরা যখন আম, আঁকবে তো কোন ব্রাশ ইউজ করছো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি কী করছি, এই একটু হালকা করে একটা কালারের ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছি। ধরো এবার আমি যদি, যখন আমরা মিড গ্রাউন্ডে ড্রয়িং আঁকবো তখন আমরা এটাকে কালারটাকে অনেক বেশি ডার্ক দেব। ওকে, মিড গ্রাউন্ডে সব কিছু অনেক বেশি ডার্ক হবে, ডার্ক কালারের হবে ফোরগ্রাউন্ডে। ওকে, এবার আমি, তাহলে অনেক বেশি কাছে চলে আসলো এটা। তারপরেরটা আমি কী করলাম, যত দূরে চলে যাচ্ছে একটু সাইজটা ছোটো করলাম, পাশাপাশি আমি কালারটাকেও লাইট করলাম, আর একটু লাইট করে দিলাম। ওকে, লাইক দিস। সো আমরা তিনটে জিনিস দিয়ে আমরা সাধারণত, দেখো এই কালারটাকে আমি একটু লাইট করে দিলাম, যখন আমি এখানটায়, এখানে একটা জিনিস ভালো বুঝতে পারবে যে ছবিটার মধ্যে কিন্তু পুরো একটা ডেপ তৈরি হয়েছে। ওকে, আমি পুরো বিষয়টাকে ইজি করার জন্য আমি অত ডিটেলস ড্রয়িংয়ে যাচ্ছি না। সানলাইটটা পড়েছে, মাঝে মাঝে শ্যাডো পড়েছে এখানে, হেয়ার অ্যান্ড দেয়ার। ওকে, রাইট। এবং আমরা যদি একদম ব্যাকগ্রাউন্ডে যাই, ওকে, আমরা মিড গ্রাউন্ডের কালারটাকে এটাই ধরে নিলাম যেটা মিড গ্রাউন্ডের কালার, একটু সেকেন্ড টোন দিলাম। ওকে, একটু সামান্য ডার্ক স্ট্রোক সামনের দিকটাতে রাখলাম যাতে হট করেই মিড গ্রাউন্ডে আর ব্যাকগ্রাউন্ডের কালার হট করে চেঞ্জ না হয়। ওকে, এবং তারপরে চলে গেলাম একদম ব্যাকগ্রাউন্ডে, আমি আরেকটু ছোটো করলাম ব্রাশটাকে, এবং কালারটাকেও আমি, ওকে, আমি
তিনটে বিষয়কে আমি এখানে কাজ করলাম, একটা হচ্ছে পার্সপেক্টিভ, কম্পোজিশন এবং ডেপথ। ওকে, তো এরকমভাবে যখন তোমরা ছবি আঁকবে, তো তখন তোমার ছবির মধ্যে কিন্তু ডেপথটা তৈরি হবে, রাইট? সো তোমরা যারা ছবি আঁকাটাকে নিয়ে এগোচ্ছ বা ভাবছো তোমরা এটাকে নিয়ে সিরিয়াসলি কাজ করবে, ওকে, তো আমাদের এই প্রত্যেকটা বিষয় খুব ভালো করে মন দিয়ে আমাদের জানতে হবে, এবং তবে কিন্তু তোমরা একটা ভালো জায়গাতে রিচ করতে পারবে। ওকে, invalid vacancy and enter between 1 pixel. So থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে, এবং এরকম আরও বেশি ইনফরমেটিভ ড্রয়িং শিখতে গেলে, আরও ইনফরমেটিভ আঁকা জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমি কোনো রকম নতুন ভিডিও আপলোড করবো তখন তোমরা দেখতে পারবে আমি কি আপলোড করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য বাই বাই।